যে কারণে হঠাৎ দেশ ছেড়েছিলেন আজহারী। জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা নজরুল গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কারণে হঠাৎ দেশ ছেড়েছিলেন আজহারী। জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে ভক্তদের টাইমলাইনে। 2020 সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি, এই প্রশ্নের কোনো নির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সেই সময় ফেসবুকে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন। তবে সেই কারণগুলো কি তা উল্লেখ করেননি তিনি। মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরিত একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। এদিকে 2020 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন তিনি। তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তফসিল প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। এই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাছে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ। মাওলানা মনিরুল ইসলাম নামে এক আজহারী ভক্ত বলেন, মিজানুর রহমান আজহারী ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা। মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। আমরা যতটুকু জানতে পেরেছি এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার কারণ। তিনি বলেন, আজহারী সাহেব শুধু তৎকালীন সরকারের জন্য আতঙ্কের কারণ ছিল না, অসংখ্য ভণ্ড পীর মুরিদপন্থী লোকজনেরও চোখ খুশিল ছিলেন। তারাও বিভিন্নভাবে আজহারী সাহেবকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আরেক আজহারী ভক্ত বলেন, মাওলানা মিজানুর রহমান আজহারী শুধু বাংলাদেশের সম্পদ নয়, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আলোচনা শুনতেন। এমনকি বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে কারণে মনে হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশ ছাড়া করা হয়েছিল। 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরিত একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনা সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়। এরপর সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময় গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদকে ব্যর্থ ও অকার্যকর করে দিতে ক্রমাগত ষড়যন্ত্র চক্রান্ত চলছে। ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর জনগণের বিপুল সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পরপরই নানা ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে এবং হচ্ছে। এসব ষড়যন্ত্র চক্রান্ত যে পতিত শেখ হাসিনা ও তার প্রভু মোদির যৌথ প্রযোজনা হচ্ছে তা নতুন করে বলার কিছু নেই। এটা জানার কথা, তাদের ষড়যন্ত্র চক্রান্ত থেমে থাকবে না। ষড়যন্ত্রের অংশ হিসেবে এখনো তারা সক্রিয়। শেখ হাসিনা রেখে যাওয়া জনপ্রশাসন থেকে শুরু করে সর্বত্র থাকা তারা দোসররা একের পর এক ঘটনা ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার পরিবারকে বিপাকে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেসব ঘটনা অন্তর্বর্তী সরকারের সাফল্যের কাছে মোকাবেলা করেছে। তবে গার্মেন্ট খাতে বেতন বৃদ্ধি, টিফিন বিল, নাইট বিল ইত্যাদি নানা অজুহাতে শ্রমিক নামধারী সন্ত্রাসীরা ভাঙচুর, সড়ক মহাসড়ক অবরোধ করে এখনও অরাজক পরিস্থিতির সৃষ্টি করে চলেছে। গতকাল আশুলিয়া ও গাজীপুরে দু একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা তা চালিয়ে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর করে সাধারণ মানুষ ও যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি করেছে। যে কয়টি কারখানার শ্রমিক এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তার মধ্যে আওয়ামী লীগ নেতার কারখানাও রয়েছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে এর পেছনে কাদের ষড়যন্ত্র রয়েছে। পত্রপত্রিকার খবর অনুযায়ী সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে, শ্রমিকরা বেতন পায় কারখানায়, সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করুক, সড়কে কেন? গার্মেন্ট খাতে এই অস্থিতিশীলতার পাশাপাশি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা 35 করা নিয়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে চাকরি প্রত্যাশীরা গত সোমবার থেকে আন্দোলন করছে।
অন্যদিকে নার্স ও মিডওয়াইফরা কর্মবিরতি কর্মসূচি চালিয়েছে। এসব কিছু নেপথ্যে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও মোদীর ষড়যন্ত্র চক্রান্ত রয়েছে তা বুঝতে বাকি থাকে না। নেটিজেন থেকে শুরু করে সচেতন মহল ও সাধারণ মানুষ এসব ষড়যন্ত্র বুঝে প্রশ্ন করেছে, এতদিন তারা কোথায় ছিল? ছাত্র জনতার বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের ভিত্তি হচ্ছে দেশের জনগণ। এই ভিত্তির উপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন বিশ্বজুড়ে অবিসংবাদিত ব্যক্তিত্ব নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। জনসমর্থন এবং বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতার সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বলার অপেক্ষা রাখে না, পুরো বিশ্ব এককভাবে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে বেশি গুরুত্ব ও সমাদর করছে। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই তাকে যেভাবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো অভিনন্দন এবং অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কথা ব্যক্ত করেছে তা নজিরবিহীন। আমরা দেখেছি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পর বিশ্ব নেতাদের কাছে কিভাবে তিনি আদরণীয় ও বরণীয় হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে কোনো সরকার প্রধানকে নিয়ে পুরো বিশ্বকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। এর একক কৃতিত্ব শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতি ধর্ম নির্বিশেষে প্রাচ্য থেকে পাশ্চাত্যে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে তার সম্মান ও গ্রহণযোগ্যতা বিস্তৃত হয়ে আছে। অন্যদিকে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতার সম্মান প্রশ্নাতীত। ছাত্র জনতার আন্দোলনের অংশ হিসেবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা যে আন্দোলন করেছে তাতে সে দেশের নিয়মের ব্যত্যয় ঘটায় ৫৭ বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে যে সাজা দেওয়া হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটির বাদশাকে ফোন করলে তিনি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে তাদের ক্ষমা করে দেন। এ থেকে বুঝতে অসুবিধা হয় না আরব আমিরাত তাকে কতটা সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে। শুধু তাই নয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান অচিরেই বাংলাদেশ সফরে আসছেন বলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের নিশ্চিত করেছেন। এটা যে দেশের জন্য কত বড় অর্জন তা ব্যাখ্যা করে বলার অবকাশ নেই। এ অর্জন একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় মোহাম্মদ বিন সালমান আসবেন বলে অনেক গালগল্প করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বাংলাদেশের সফরে আসছেন। বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী এই যে অভূতপূর্ব সাড়া এবং আগ্রহ, তার মূল কেন্দ্রবিন্দু ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে বিশ্বে বাংলাদেশের যে দুর্নাম ছিল তিনি তা ঘুচিয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পর্যবেক্ষকরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন একাই ১০০ হয়ে উঠেছেন। তার গতির সাথে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা তাল মেলাতে পারছেন না, যার কারণে নানা সমস্যার উদ্ভব হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের যে নাভিশ্বাস চলছে তা নিরসনে সংশ্লিষ্ট উপদেষ্টা ও অন্যদের কোনো ভূমিকায় পরিলক্ষিত হচ্ছে না। জনগণকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে তাদের উদ্যোগ বলতে কিছু নেই। ফলে প্রশ্ন উঠেছে তারা কি করছেন, কি দায়িত্ব পালন করছেন। অবশ্য উপদেষ্টাদের কারো কারো মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ভারতের প্রতি নমনীয়তা প্রদর্শনের প্রবণতার বিষয়টি সচেতন মহলে আলোচিত হচ্ছে। দেশে বিদ্যুৎ সংকট চললেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তিনি ফাইল নিয়ে বসে আছেন। পর্যবেক্ষকদের মতে তিনি ভারতের পারপাস সার্ভ করা দূরভিসন্ধি নিয়ে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টা কি কাজ করছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। জনপ্রশাসন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। জনপ্রশাসন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের এখনো তিনি বহাল তবিয়তে রেখে দিয়েছেন। এর মধ্যেও ষড়যন্ত্রের বীজ রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে কয়েকজন উপদেষ্টার মধ্যে সমন্বয়হীনতা, ভারত প্রীতির বিষয়টি স্পষ্ট হয়েছে। উপদেষ্টারা যেন কেবল ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে আছেন, তারা কচ্ছপ গতিতে চলছেন। কেউ কেউ বয়সের ভারে নুজো হয়ে আছেন। যেখানে বিপ্লবী সরকার অত্যন্ত গতিশীল হওয়ার কথা সেখানে তারা যেন ঘুমিয়ে ঘুমিয়ে চলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের গতির সাথে তাল মেলাতে পারছেন না। অন্যদিকে সেনাবাহিনী সরকারকে অখণ্ড সমর্থন দিলেও তার মধ্যে এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসররা রয়ে গেছে। তাদের অপসারণ দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। মাঠে থাকা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলেও তার কোনো আলামত দেখা যাচ্ছে না। গার্মেন্ট খাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের ইন্ধনে শ্রমিক নামধারী সন্ত্রাসীরা যে তাব চালিয়ে যাচ্ছে তা দমনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। তারা লাইন ধরে দাঁড়িয়ে সন্ত্রাসীদের দেখছে। গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করছে, কেন ষড়যন্ত্রের আগাম তথ্য তারা দিতে পারছে না। এই ব্যর্থতার দায়ভার তাদেরকেই নিতে হবে। অন্যদিকে গত সোমবার প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলামের ভাই সাইফুল ইসলামকে সেনা সদস্যরা রাজধানীর শাহিনবাগের বাসা থেকে তুলে নিয়ে আবার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিতর্কের মধ্যে জড়িয়েছেন। সেনাবাহিনীর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভূমিকা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য হতে পারে না। পর্যবেক্ষকরা মনে করছেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং অন্য কোনো বিতর্কিত কর্মকাণ্ডে যাতে সেনাবাহিনী না জড়ায় এ ব্যাপারে তাকে কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেনাবাহিনীর ভিতরে যারা থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসরদের দ্রুত অপসারণ করে ক্লিন ইমেজ তৈরি করতে হবে। বলার অপেক্ষা রাখে না, রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী হিসেবে অন্তর্বর্তী সরকারকে সর্বতোভাবে সহায়তা করা সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।
ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তা দমন এবং এর হোতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এটাও মনে রাখতে হবে, দেশের নির্বাচন কবে কখন হবে তা নির্ধারণের দায়িত্ব সেনাবাহিনীর নয়। এ কথা সেনাবাহিনী বলতে পারে না, এর একমাত্র এখতিয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস তথা অন্তর্বর্তী সরকারের। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস নির্বাচন কবে কখন কিভাবে হবে তা স্পষ্ট করে বলেছেন। সময় বুঝে তিনিই এই সিদ্ধান্ত নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু দেখেন নেন, আন্তর্জাতিক অঙ্গনেও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বিশ্বে তার যে মর্যাদা ও সম্মান তা শুধু তার নয়, পুরো জাতির। এই বাস্তবতা অন্য উপদেষ্টাদের হৃদয়ঙ্গম করে তার সাথে তাল মিলিয়ে সক্রিয় হওয়া বাঞ্ছনীয়। তাদের কারো কারো মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের প্রতি যে সফট কর্নার রয়েছে বলে অভিযোগ উঠেছে তা থেকে তাদের বের করে আসতে হবে। তাদের মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকার গণবিপ্লবের ফসল এবং তার সূর্য হয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আপন আলোয় উদ্ভাসিত, তার আলোয় অন্য উপদেষ্টারা যদি আলোকিত হতে না পারেন তবে তা হবে দুঃখজনক। তারা যদি তাকে সহযোগিতা করতে দ্বিধা করেন কিংবা তাদের চিন্তা চেতনার ফ্যাসিস্ট হাসিনা ও মোদির এজেন্ডা বাস্তবায়নের ছিটেফোঁটা থাকে তা পুরোপুরি গণবিপ্লবের চেতনার পরিপন্থী। এ ব্যাপারে ছাত্র জনতার কোনো ছাড় দেবে না, ফলে তাদের সাবধান ও সতর্ক হয়ে যেতে হবে। পর্যবেক্ষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের কারণে উপদেষ্টা পরিষদের কেউই অপরিহার্য নন। তাদের যদি পরিবর্তনও করে ফেলা হয় তাতে তার কোনো সমস্যা হবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেশের জনগণ এবং সারা বিশ্ব রয়েছে। বলা বাহুল্য, শেখ হাসিনা ও মোদির যত ষড়যন্ত্র এবং চক্রান্ত এর সবই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। যদিও এসব চক্রান্ত এবং ষড়যন্ত্রের কোনো কাজ হবে না, তার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত করতে পারবে না। তার সহযোগী সকল উপদেষ্টাকে ডক্টর উপলব্ধি করে তখন ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজ নিজ দায়িত্ব ও কাজে গতি এনে তাকে সহযোগিতা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।